কিছুক্ষণের মধ্যেই আমাকে বাসা থেকে বের হয়ে আত্মগোপনে যেতে হবে। আমি আপনাদেরকে এক বিন্দু বাড়িয়ে বলছি না। মর্যাদা হানিকর মন্তব্য করেছেন, ঝুলায় পিটাপিটিটা। বাংলাদেশকে আননেসেসারি খেপাবেন না, ঘাটাবেন না। সম্পর্ক বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সাইজ দিয়ে বিবেচনা করবেন না। সম্পর্ক খারাপ হওয়ার শতভাগ দায় হচ্ছে দিল্লির। আসিফ নজরুল স্যার, ডক্টর ইউনূস, আসিফ নজরুল স্যার 2019 সালে ফেসবুকে পোস্ট করেছিলেন যে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। সে আবরার ফাহাদের রক্তের ওপর পাড়া দিয়ে ইলিশ শেখ হাসিনা পাঠাচ্ছে। ঠিক আছে, বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপরে ভারতের মানুষ খাবে। কত ধরনের কথা এখন আসিফ নজরুল পুরো চুপ হয়ে গেছে। শেখ হাসিনা 500 টন পাঠায়, 5 বছর পরে 5000 টন। আর আমাদের এই উপদেষ্টার আইসা একদিনে 3000 টন ইলিশ পাঠাইছে। ইলিশের যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে আমি তীব্রভাবে প্রতিবাদ জানাই। একই সাথে আমি এই কথাটাও আপনাদের সামনে বলেছি যে শুধু আন্দোলন সংগ্রাম না, আন্দোলন সংগ্রামের মাধ্যমে যেমন আমরা স্বৈরাচারকে বিদায় করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। ঝুলায় পিটাপিটিটা। বাংলাদেশকে আননেসেসারি খেপাবেন না, ঘাটাবেন না। সম্পর্ক বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সাইজ দিয়ে বিবেচনা করবেন না। সম্পর্ক খারাপ হওয়ার শতভাগ দায় হচ্ছে দিল্লির। ইলিশ রপ্তানি বন্ধ করা হয়েছিল, ইলিশ রপ্তানি আবার শুরু করা হয়েছে, বিশেষ করে আপনার দুর্গা পূজাকে সামনে রেখে। এটা সঠিক কি বেঠিক? প্রশ্ন হচ্ছে এই আলোচনাটা তো যারা রাষ্ট্র পরিচালনা করছেন, আমি রাজনৈতিক কর্মী হিসাবে, নাগরিক হিসাবে একটা জিনিস যেভাবে দেখি, যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের দেখার জায়গাটা কিন্তু অনেক ভিন্ন। এটা আমাদেরকে সবাইকে অ্যাকনলেজ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কে যাচ্ছেন আমাদের ডেলিগেশন। কিছু সদস্য অলরেডি চলে গেছেন, ডক্টর ইউনূস 24 তারিখে যাবার কথা। অতএব সেই বাস্তবতা, এবং ওখানে আমরা দেখলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ওখানে পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন ভারতে, তার সাথে তাদের মিটিং হবে। এখন এই সিদ্ধান্তটা কেন নেওয়া হয়েছে, এইটা সঠিক বেঠিকের থেকে আমি বোঝার চেষ্টা করছি ওনারা এটা কেন ওভারটার্ন করলেন। এটা একটা কারণ হতে পারে, যেহেতু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সেখানে দেখা হবে, তারা সম্পর্কটাকে যে টেন্স অবস্থায় আছে, মুখোমুখি অবস্থায় আছে ঢাকা দিল্লি সম্পর্কটাকে, এই সম্পর্কটাকে ওনারা একটু হালকা করতে চাচ্ছেন, যেন দ্বিপাক্ষিক এবং প্রতিবেশী সুলুক সম্পর্কটা যেন একটু এগিয়ে যায়। এটা আমি মনে করছি, ধারণা। ইন্ডিয়াকে আপনারা ইলিশ পাঠাচ্ছেন, আরে ভাই এটা কি ধরনের বৈষম্য? তাহলে আপনাদের উপদেষ্টা থাকার দরকার নেই নেইমাজান ভাই। ইন্ডিয়ার দালালি করার জন্য ওই শেখ হাসিনাই তো ভালো ছিল। আমাদের মেয়েদেরকে ধর্ষণ করে তারা বর্ডারে ঝুলিয়ে দিচ্ছে, আর আপনারা সেই ভারতকে ইলিশ পাঠাচ্ছেন। এর জন্য লজ্জাজনক, বাংলাদেশের জন্য লজ্জাজনক। আমার দেশের মানুষ ইলিশ খাবে, এরপরে আপনারা পাঠান দিয়া আর উপদেষ্টা বসছেন না। আপনারা তো ইলিশ খেতে পারেন ভাই, কারণ এখন তো আপনাদের টাকার অভাব নেই। আমার গরিব ভাইগুলো, আমার হিন্দু তো খাইতে পারে না ভাই। আমার এই জায়গা লাগে, আমার হিন্দুগুলো তো খাইতে পারে না, আমার মুসলিম ভাইগুলো তো খাইতে পারে না, আমার খ্রিস্টান ভাইগুলো তো খাইতে পারে না। গরিব ঘরের মানুষগুলো 1 বছর 2 বছর ইলিশ চোখে দেখতে পারে না। আপনার উপদেষ্টা বসছেন, আপনারা আগে ডাল ভাত দিয়ে ভাত খাইছেন, এটা আপনারা অস্বীকার করতে পারবেন না। আপনারা কষ্ট করছেন। যদি এখন মানুষের ইমোশন না বোঝেন, যদি মানুষের আবেগ নিয়ে খেলেন, তাহলে ওই যে আপনাদের অবস্থা ওই শেখ হাসিনার মতো হবে আর কি। আসিফ নজরুল স্যার, ডক্টর ইউনূস, আসিফ নজরুল স্যার 2019 সালে ফেসবুকে পোস্ট করেছিলেন যে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। সে আবরার ফাহাদের রক্তের ওপর পাড়া দিয়ে ইলিশ শেখ হাসিনা পাঠাচ্ছে। ঠিক আছে, বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপরে ভারতের মানুষ খাবে। কত ধরনের কথা এখন আসিফ নজরুল পুরো চুপ হয়ে গেছে। শেখ হাসিনা 500 টন পাঠায়, 5 বছর পরে 5000 টন। আর আমাদের এই উপদেষ্টার আইসা একদিনে 3000 টন ইলিশ পাঠাইছে। আমি স্পষ্ট ভাষা বলতে চাই, ইলিশের গাড়ি যদি কেউ বাধা দিতে পারেন বাংলাদেশের মানুষ, ইলিশের গাড়ি বাধা দিয়ে এই ইলিশ সব সাধারণ মানুষের মাঝে বন্টন করে দিন। এই ইলিশ ইন্ডিয়া দেওয়া যাবে না। যদি কোনো উপদেষ্টা বা কোনো আর্মির লোক এই ইলিশের গাড়ি, যারা হামলা করবে ইলিশের গাড়ি আটকাবে, তাদেরকে আটকায়, আপনারা আমার নাম্বারে কল দিবেন, আমার নামে মামলা দিবেন, মামলা খাবো, কোনো সমস্যা নেই। কিন্তু ভারতের কোনো ইলিশ আমরা যেতে দিব না। দেখেন, তারা ক্ষমতায় আসতে না আসতেই আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই, কিন্তু তারা আমাদেরকে সহযোগিতা করতে চায় না। তারা ভারতে আজ ইলিশ পাঠাচ্ছে, আমার দেশের মানুষ ইলিশ খেতে পারে না, এখনও 2500-2600 টাকা কেজি ইলিশ খেতে পারে না। আর তারা ইন্ডিয়া ইলিশ পাঠাচ্ছে। প্রথমে বলো যে আমরা ইলিশ পাঠাবো না,
এখন তারা 3000 টন ইলিশ ট্রাকে করে পাঠাচ্ছে। এটা কিরকম ধরনের বৈষম্য? আপনাদেরকে এই কারণে চেয়ারে বসাইছে নাকি? এটা ভুলে যায় না যে বাংলাদেশে গত 15 বছরে যত হত্যা হয়েছে, আবরার ফাহাদের হত্যা থেকে শুরু করে হেফাজতের হত্যা বলেন, 2024 সালের ছাত্র হত্যা বলেন, শ্রমিক হত্যা বলেন, যুব হত্যা বলেন, সব ইন্ডিয়ার রয়্যাল এজেন্ডা করেছে এবং এর সাথে সম্পৃক্ত ইন্ডিয়ার পুলিশ অনেকে এয়ারপোর্ট দিয়ে পালাইছে, আপনারা তো দেখছেন। তো ইন্ডিয়া যেখানে আমাদের মানুষকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে দেয়, আমার দেশের র্যাবকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে দেয়, আমার দেশের একটা হিন্দুকে ইন্ডিয়া বর্ডারে মেরে ফেলে, সেই ইন্ডিয়াকে আপনারা ইলিশ পাঠাচ্ছেন। আরে ভাই, এটা কি ধরনের বৈষম্য? ইলিশের যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে আমি তীব্রভাবে প্রতিবাদ জানাই। কারণ আমি আসিফ নজরুল স্যারকে বলতে শুনেছি 500 টন, দেখেন 500 টন যখন ইলিশ দেওয়া হয়েছে তখন কিন্তু আসিফ নজরুল স্যার এই বিষয়গুলো নিয়ে লেখালেখি করেছে। এখন 3000 টন ইলিশ অর্থাৎ অ্যাটলিস্ট 6 টাইমস সেটাকে বাড়ানো হয়েছে। এখন দেখেন এটা হইতে পারে, যেহেতু আমাদের একটা আমি কিন্তু এটা কি সিদ্ধান্ত না, কিন্তু এটা হইতে পারে, আমি আবারও বলছি এটা হেজিং, এটা কিন্তু ডিসিশন না, আমি হেজিং, এটা হইতে পারে রিচুয়ালসের প্রতি সম্মান রেখে, যেহেতু এটা দুর্গা পূজাকে সামনে রেখে দেওয়া হয়েছে। এখন দেখেন বিভিন্নভাবে কিন্তু কালার করার চেষ্টা করা হচ্ছে। আমাদের ইন্ডিয়ান মিডিয়াতে যদি দেখেন আপনার বারবার বলা হচ্ছে এটা ফান্ডামেন্টালিস্ট যারা আছে, এই ফান্ডামেন্টালিস্টদের হচ্ছে এটা হচ্ছে গভর্নমেন্ট, এবং ফান্ডামেন্টালিস্টকে তো এস্টাবলিশ করার জন্য এই গভর্নমেন্টটা কাজ করে যাচ্ছে। এভাবে কিন্তু প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছে। আপনি যদি ওয়েস্টে দেখেন, ওয়েস্টে কিন্তু ওয়েস্ট বেল্টে কিন্তু এই ধরনের প্রপাগান্ডা অলরেডি এখানে কিন্তু এয়ার করা হয়ে গেছে। এখন হইতে পারে, আমি শিওর না, এটা রিচুয়ালসের প্রতি তাদের, যেহেতু কিছুদিন পরে আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী ভাইরা রয়েছে তাদের যেহেতু তাদের সবচেয়ে বড় ধর্মীয় যে উৎসবটা রয়েছে দুর্গাপূজাকে সামনে রেখে রিচুয়ালস যে উইনেসটা ক্রিয়েট করার জন্য, মানে উইনেসটা ক্রিয়েট করার জন্য বা উইনেসটাকে শো করার জন্য এই যে ইলিশ যে এক্সচেঞ্জটা এটা হয়ে থাকতে পারে। তবে আমার মনে হয় এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই গভর্নমেন্টের আরও বেশি ভাবার সুযোগ ছিল, এবং শহীদের রক্ত এখনো শুকায় নাই, এখনো আহতরা কাতরাচ্ছে। এবং আমরা দেখেছি যে স্পষ্ট এই ফেসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য যারা স্পষ্ট অবস্থান নিয়েছিল সেটা হচ্ছে ইন্ডিয়া। সুতরাং ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে সেটা অতীতের যে ঘটনা এবং পরবর্তী যে ঘটনা সেটি হচ্ছে পরবর্তী ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কের গতিপথ নির্ধারণ করবে। এবং এই 3000 টন ইলিশের ক্ষেত্রে আরও বেশি ভাবনার সুযোগ ছিল। আমরা ভাবছি কি আমাদের আন্দোলন শেষ হয়ে গিয়েছে, আমাদের সংগ্রাম শেষ হয়ে গিয়েছে, আমাদের এই জায়গা হচ্ছে ভুল একটা কনসেপ্ট, এবং এই কনসেপ্টটাকে আমরা দেখছি ফুয়েলিং করছে বিভিন্ন রাজনৈতিক দল। আপনাদের একটা জায়গায় দেখা যাবে কি, আমরা এই যে রাজনৈতিক দলগুলো মতের ঊর্ধ্বে উঠে আমাদের দেখেন বিএনপি গত 16 বছর ধরে যেইভাবে আপনার ফেসিস গভর্নমেন্টের এগেনস্টে একটা প্রতিরোধ করেছে সেটা তাৎপর্যপূর্ণ। নিশ্চয়ই এটা নিঃসন্দেহে এই ধরনের রেজিস্ট্যান্স অন্য কোনো রাজনৈতিক দল বিগত সময় দেখিয়েছে কিনা সেটা হচ্ছে আমাদেরকে সার্চ করে দেখতে হবে। কিন্তু বিএনপি সেই জায়গায় নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে, জামাত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। শিবির এবং জামাতকে ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছে, একটা শিবির ধরে জবাই কর, এই সেন্টেন্সকে নর্মালাইজ করে ফেলা হয়েছে। অর্থাৎ একটা ন্যূনতম হিউম্যান ডিগনিটি যে একটা মানুষের থাকা উচিত, শিবির করলে সেটাও থাকবে না, এটাকেও নর্মালাইজ করে ফেলা হয়েছে। তাহলে দেখেন বিভিন্ন রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে এই আন্দোলনে কিন্তু সবাই নেমে আসছে। এখন এই আন্দোলন পরবর্তী সময়ে আমাদেরকে ভাগ করে ফেলা হয়েছে। এটা খুবই একটা ডিস্ট্রাকশনের সময় আমরা সবাই একসাথে চলে আসছিলাম, এখন কনস্ট্রাকশন যখন হবে তখন আমরা আলাদা করে ফেলা হয়েছে। যেমন 47 পরবর্তীতে এটা হয়েছে, 71 পরবর্তীতে এটা হয়েছে, 90 পরবর্তীতে এটা হয়েছে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন এই সেপারেট হয়ে যাওয়ার সুফল এটা কি আমাদের জন্য রাষ্ট্রীয় কাঠামোতে ইতিবাচক নাকি নেতিবাচক। এখন আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো, আমরা যেভাবে এই ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য আপনারা 16 বছর ধরে যেভাবে অপ্রতিরোধ্যভাবে আপনারা সংগ্রামটা চালিয়ে গিয়েছেন, এবং যেটাকে আমরা বলি ক্লাইম্যাক্স পিরিয়ডে আমরা সবাই একসাথে হয়েছিলাম, ঠিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য আপনারা সবাই একসাথে হবেন। এবং একসাথে হয়ে আমাদের অতীতের যেই স্টিগমা কালচার আছে, স্টিগমাস্টাইজ কিছু ফসিলাইজ কিছু কালচার আছে, এই কালচারের ঊর্ধ্বে উঠে আমরা নতুন ধারার যে রাজনীতি বিনির্মাণের আমরা চেষ্টা করছি, এই রাজনীতির বিনির্মাণ আপনাদের ছাড়া কখনোই সম্ভব না, এবং ঐক্য যদি আমরা না থাকি কখনোই সম্ভব না। সুতরাং আমাদের সমন্বিত কার্যক্রম লাগবে, এবং আন্দোলনের যে দ্বিতীয় ধাপটি রয়েছে এই যে রাষ্ট্র পুনর্গঠন, এই রাষ্ট্র পুনর্গঠনের আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা লাগবে। নচেত এই যে মামলা বাণিজ্য বলি বা আমরা এই যে এগুলো কিন্তু কম্পোনেন্টস, এগুলো ইনগ্রিডিয়েন্টস, এগুলো কিন্তু পুরো স্ট্রাকচারের কিছু জাস্ট উপসর্গ। এটা তার মানে কি মামলা বাণিজ্য বন্ধ করতে হলে পুরো রাজনৈতিক যে কাঠামো সেটার বিনির্মাণের প্রয়োজন। সেক্ষেত্রে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের আমাদের সহায়তা প্রয়োজন, তাদের সহায়তা। বিএনপি আগামীতে সরকার গঠন করলে আগামীর বিএনপি সরকার এই তাঁত শিল্পের পেছনে এসে দাঁড়াবে, তাঁতিদের পিছনে এসে দাঁড়াবে, তাদেরকে সহযোগিতা করবে। কারণ এইখান থেকে যেই চাদর তৈরি হচ্ছে, এখান থেকে যেই শাড়ি তৈরি হচ্ছে, যে লুঙ্গি তৈরি হচ্ছে, প্রিয় ভাই বোনেরা, আজকে সারা পৃথিবীতে
সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। সারা পৃথিবীতে বহু দেশে, প্রায় সব দেশে কোটি কোটি বাংলাদেশের মানুষ, বাংলাদেশিরা বসবাস করছেন। আমি চাই, আমাদের ইচ্ছা যে এই শিল্পকে, এই এলাকার যে তাঁত শিল্প, শুধু এই এলাকার ভিতরে বা এই এলাকার মানুষের ভিতরে শুধুমাত্র নয়, এই বাংলাদেশের ভিতরে শুধু নয়, এই শিল্পকে, এখানে যে পণ্যগুলো তৈরি হয় এগুলোকে কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায় সে ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করব। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই এলাকার আরো কয়েকটি সম্ভাবনাময় পণ্য রয়েছে। যেমন আমরা জানি চৌহালির চীনাবাদামের কথা। চৌহালিতে চীনাবাদাম হয় না প্রচুর? চীনাবাদাম হয় চৌহালিতে। এখন প্রিয় ভাই বোনেরা, এই চীনাবাদাম তো পৃথিবীর, এই যে আমি বাধ্য হয়ে যে বহু বছর, 15 বছর, গত এক যুগেরও বেশি সময় ধরে এখানে পড়ে আছে, এই দেশে পড়ে আছে। এই দেশের যখন বাজাই সদাই করতে যাই, সংসারের জন্য বাজার সদাই করতে যাই, তখন দেখি বড় বড় যে দোকানগুলোতে সেখানে বাদাম দেখা যায়, এই যে চীনা বাদাম দেখা যায়। কিন্তু এই চীনা বাদাম দেখি বিভিন্ন দেশ থেকে আসে। কয়দিন আমি খুঁজেছি যে বাংলাদেশ থেকে চীনা বাদাম আসে নাকি, প্যাকেটের মধ্যে লেখা আছে কিনা, কিন্তু পাইনি। প্রিয় ভাই বোনেরা, আমরা কি চিন্তা করতে পারি না এই যে চৌহালির যে চীনা বাদাম, কেন এই চীনা বাদাম শুধু চৌহালি বা শুধু সিরাজগঞ্জ বা শুধু উত্তরাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে? কেন এই চীনা বাদাম যারা চাষ করেন সেই কৃষকদের পাশে কেন সরকার এসে দাঁড়াবে না? কেন চৌহালির চীনা বাদাম আজকে যদি বাংলাদেশের কাপড় বিদেশে রফতানি হতে পারে, তাহলে কেন চৌহালির চীনা বাদাম বিদেশে রফতানি হবে না? আমাদেরকে এই বিষয়টি চিন্তা করতে হবে, এই সম্ভাবনার বিষয়টি চিন্তা করতে হবে। আমরা অবশ্যই পারি, আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি, আমরা যদি পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে চৌহালির চীনা বাদাম আমরা বিদেশে রফতানি করতে সক্ষম হব এবং সেটিকেই আমাদের লক্ষ্য সামনে নিতে হবে। আমরা যেদিন সক্ষম হব চৌহালির চীনা বাদাম বিদেশে রফতানি করার জন্য, আমরা সেদিন। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।